আজ আপনাদের শোনাব উন্মনা মুখার্জি লাহিড়ীর লেখা গল্প অসমাপ্ত। দ্বিধা দ্বন্দ্ব আশঙ্কা নিয়েই কলিং বেলে হাত রাখল শরণ্যা। ৫-৬ মিনিটের বিরতির পর দরজার পাশে ছোট্ট জানালা দিয়ে মুখ বাড়ালেন তার অশীতপর বড় মাসি নির্মলা দেবী। এত বছর পর মুখ দেখে চেনার প্রশ্নই ওঠে না। পরিচয় দেওয়ার পর মাতৃস্বর মুখে হাসির ঝিলিক দেখা দিয়েই মিলিয়ে গেল। কাট কাট স্বরে বললেন, ছেলে বৌমা নৈনিতাল বেড়াতে গেছে, তাকে আয়ের কাছে রেখে। সে আবার নির্মলা দেবীকে তালা বন্ধ করে একবেলার জন্য বাড়ি গেছে। বোঝা গেল তিনি এতে অভ্যস্ত, তাই ইচ্ছা থাকলেও শরণ্যাকে বাড়ির ভিতরে আসতে বলতে পারলেন না। অবশ্য ঐকান্তিক ইচ্ছা কতটুকু ছিল সে বিষয়ে সংশয় আছে শরণ্যার। এই উটকো আপদকে কাটিয়ে দিতে চান নির্মলা দেবী। গত দুদিনের অভিজ্ঞতায় এটুকু বুঝতে আর বাকি রইল না তার। তার ঠিকানা ফোন নম্বর দিয়ে মাসতুতো দাদার মোবাইল নম্বর নিয়ে হোটেলে ফিরল ক্লান্ত শ্রান্ত শরণ্যা এবং রন। দীর্ঘ ১২ বছর অজ্ঞাতবাসের পর অবশেষে মাত্র ১ মাসে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসতে সক্ষম হয়েছে শরণ্যা। সঙ্গে তার ৭ বছরের ছেলে রন। দমদম বিমানবন্দরে নেমে সে যখন বাঁকুড়াগামী বাসে উঠে বসেছিল, মনে হয়েছিল সে যেন সব পেয়েছে, দেশে পৌঁছে যাবে। বাঁকুড়ার ছাতনায় বাড়ি শরণ্যাদের। অতীত স্মৃতিতে ডুব দিয়েই পৌঁছে গিয়েছিল বাড়ির দরজায়। আর তারপরেই বদলে যাওয়া বাস্তবের সম্মুখীন হয়েছিল শরণ্যা। তাদের অত বড় ৩ তলা বাড়ি একেবারে শূন্যপুরী, আগাছার জঙ্গলে ঘেরা। কৌতূহলী প্রতিবেশিনীদের কাছে জানতে পেরেছিল তার দাদা শতদল এখন সপরিবারে জার্মানিতে সেটেলড, মাও জার্মানিতে। আর পিতৃবিয়োগের দুঃসংবাদটাও পেল পাশের বাড়ির জয়শ্রী কাকিমার কাছ থেকে। বাড়ি ফেরার আনন্দটাই নিমেষে তিতকুটে হয়ে গিয়েছিল। বাড়িতে থাকা হলো না, যাওয়া হলো না পুরনো স্কুলে, খোঁজ নেওয়া হলো না একদা প্রাণসখীদের। একটা পর্যায়ের পর থেকে শরণ্যার গোটা জীবনটাই নাবাচক হয়ে গেছে। এত বড় দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় বন্ধুদের মধ্য থেকে কিভাবে পাবে জননী ও সহোদরদের খোঁজ ভেবে আকুল হয় শরণ্যা। ব্যক্তিগত নিরাপত্তা ও অর্থ সংকটের সমস্যায় জর্জরিত শরণ্যাকে প্রতিটা পা ফেলতে হচ্ছে মেপে, প্রতিটা কাজ করতে হচ্ছে অগ্রপশ্চাৎ বিবেচনা করে। সে যে জামিন অযোগ্য ধারার আসামি, দর্শন মাত্রই গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তার বিরুদ্ধে। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে আসা, যার ভাবনায় আজও গালে লাগে অসময়ের আবির। দক্ষিণ কলকাতার অতসী মঞ্জিলের কলিং বেলে হাত রাখে শরণ্যা। নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। এক এক মিনিট মনে হয় এক এক যুগ। বন্ধ দরজা খুলে গেছে। মাটি খোঁড়ার খুরপি হাতে ৪০ ছুঁই ছুঁই এক পুরুষ দরজা জুড়ে। সময় যেন থমকে গেছে। স্বপ্ন আর বাস্তবের দোলাচলে দাঁড়িয়ে আছে দুটি মুখ মানব হৃদয়, শরণ্যা এবং অনন্য। সম্বিত ফেরে অন্দরমহলে থেকে আসা এক সুরেলা নারী কণ্ঠে, কে এসেছে গো? আর এক দিবাস্বপ্নের মৃত্যু। অবচেতনে কোথাও একটা বিশ্বাস ছিল তার জন্য সময় বুঝি থমকে থাকবে। ইস, এক লহমায় শরণ্যা যদি আবার বছর ১২ আগের ফেলে যাওয়া জীবনে প্রবেশ করতে পারত। আলাপ হলো সংসারী অনন্য সহধর্মিনী শ্রেয়া আর ৫ম বর্ষীয়া কন্যা গুঞ্জার সাথে। অমিতা কাকিমা মানে অনন্যর মা পূর্বের মতোই কন্যা স্নেহে বুকে জড়িয়ে ধরলেন। এত বছরের জমাট বাঁধা কান্না অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো। বহু বহু বছর পর একান্তে অনন্য ও শরণ্যা অতসী মঞ্জিলের ছাদে। নিস্তব্ধতা ভেঙে অনন্যই বলে, অনেক বদলে গেছো তুমি। কিন্তু সেই সোনাঝরা হাসিটা কেউ কেড়ে নিতে পারেনি। শরণ্যা একে একে বলতে থাকে তার বিগত এক যুগের যন্ত্রণা, হার না মানা জীবনযুদ্ধ। গুরুগম্ভীর পরিবেশকে লঘু করে অনন্য বলে ওঠে, ভোরের স্বপ্ন সত্যি হয় বুঝলে। গত পরশু স্বপ্নে দেখলাম তোমার একটা আঙুল ধরে গঙ্গার পার বরাবর হাঁটছি। হাওয়ায় উঠছে তোমার হলদে শাড়ির আঁচল। মৃদু মৃদু হাসতে থাকে শরণ্যা। পিছিয়ে যায় ১৫ বছর আগে, যখন সে ২৩-এর তন্নি। যে জীবনে ছিল না জটিলতা, ছিল না ষড়যন্ত্রকারী তকমা,
ছিল শুধু পড়াশোনা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং অনন্যর সাথে সুখী বিবাহিত জীবনযাপনের স্বপ্ন। গেস্ট হাউসের ছোট্ট ঘরে রাত জেগে বসে আছে শরণ্যা। অনন্যদের একান্ত অনুরোধ ফিরিয়ে দিয়ে একটা অতি সাধারণ মানের গেস্ট হাউসে শিফট করেছে তারা। অতসী মঞ্জিলে রাত্রিবাসের স্বাদ তারে জন্মের মতো ঘুচে গেছে। আর হয় না, স্বগতোক্তি করে ওঠে শরণ্যা। বিলি কেটে দেয় অঘরে ঘুমন্ত রনের চুলে। বেচারির উপর যা ধকল যাচ্ছে কদিন ধরে, অজানা দেশ, অজানা ভাষা, অপরিচিত মানুষ। যে কথাগুলি বারবার ভেবেও আশ মেটে না, সেগুলি আবার নাড়াচাড়া করতে বসে শরণ্যা। মনে মনে পৌঁছে যায় অনন্যর সাথে প্রথম সাক্ষাতের দিনটিতে। সাক্ষাৎ না বলে সংঘাত বলাই ভালো। একেবারে রূপুলি পর্দার নায়ক নায়িকার প্রথম দেখার মতো ছিল তাদের পরিচয় পর্ব। শুধু শেষটাই বড় বেমানান হয়ে গেল। লাইব্রেরিতে একগাদা বই হাতে মুখোমুখি ধাক্কা দুজনার। অনন্য ঠিকই আসছিল। শরণ্যা কোনো দিকে না তাকিয়ে ইউটার্ন নিতেই মোটা মোটা ইংরেজি সাহিত্যের বইগুলি এক ধাক্কায় মাটিতে পড়ে যায়। ক্লাসে একেবি স্যারের কাছে একচোট বকুনি খেয়েছিল সে। সবটুকু রাগ উগড়ে দেয় তৃতীয় বর্ষের মুখচোরা নিরীহ সিনিয়রটির দিকে। শরণ্যা তখন সদ্য প্রথম বর্ষে ভর্তি হয়েছে কলকাতার একটি অত্যন্ত ঐতিহ্যবাহী কলেজে। সেই শুরু। তারপর পড়াশোনার ব্যাপার থেকে আরম্ভ করে কলকাতার রাস্তাঘাট চেনা, মফস্বলের মেয়ের মহানগরীর কেতায় অভ্যস্ত হয়ে ওঠা, সবই অনন্য বসুর হাত ধরে। গোড়া থেকেই অনন্যর মন জুড়ে শুধু শরণ্যার বাস। মুখচোরা অনন্য প্রপোজ করতে কিন্তু সাহস পায়নি। সে দায়িত্বও নিতে হয়েছিল শরণ্যাকে। প্রিন্সেপ ঘাটে বসে একদিন বলেছিল, কিছু বলবে না আমাকে, বলেই মুখ নামিয়ে নিয়েছিল। আগ্রাসী লজ্জায় ছেয়ে গিয়েছিল ডাকাবুকো মেয়েটির চোখ মুখ। অনন্য বরং জড়তা কাটিয়ে বলে উঠেছিল, নিজের মানুষকে আবার আলাদা করে কিছু বলতে হয় নাকি? তুমি আমার, চিরজীবনের জন্য আমার। তারপর ভালোবাসার পানশিতে ভেসে যাওয়া। ক্লাস 8-এ পড়ার সময় বাবাকে হারিয়েছে অনন্য। মা ছেলের সংসার, সাথে জমানো টাকা আর ঠাকুরদা রেখে যাওয়া বাগান ঘেরা প্রকাণ্ড বাড়ি। শরণ্যাকে আগে থেকে কিছু না বলেই মায়ের কাছে নিয়ে গিয়েছিল অনন্য। মেয়ের মতো বুকে জড়িয়ে ধরেছিলেন অমিতা দেবী। সুরুচিপূর্ণভাবে সাজানো বাড়িটায় পা রেখেই মনে মনে ভেবেছিল, এই বাড়িতেই সে প্রবেশ করবে সলাজ বধূ বেশে, দুধে আলতায় পা ডুবিয়ে। সুখস্মৃতিতে ভর করে ঘুমিয়ে পড়েছিল শরণ্যা। ঘুম ভাঙল সকালের নরম রোদে, নাম না জানা পাখির ডাকে। নির্ঘুম রাত কাটছে অনন্যরও। ভাবতে থাকে তাদের এলোমেলো ছক ভাঙা জীবনের কথা। তখন মাস্টার্স শেষ হয়েছে শরণ্যার। অনন্য তুলনামূলক সাহিত্যে গবেষণা করছে। এমফিলে জয়েন করার কথা মেধাবী শরণ্যার। দুম করে সিদ্ধান্ত নিল সে আর পড়বে না, সরকারি চাকরির পরীক্ষা দেবে। 2-4টে পরীক্ষা দিল এবং পেয়েও গেল কেন্দ্রীয় সরকারের গান অ্যান্ড শেল ডিপার্টমেন্টে। শরণ্যার পোস্টিং হলো উত্তর পূর্ব ভারতে। বাড়ির কেউই তাকে অত দূরে পাঠাতে চায়নি, কিন্তু শরণ্যা অনড় ছিল তার সিদ্ধান্তে। বলেছিল, প্রথম চাকরি ছেড়ে দেওয়া উচিত হবে না, পরে অন্য কোনো ভালো চাকরি নিয়ে কলকাতার দিকে চলে আসবে সে। আত্মবিশ্বাসে ভরপুর শরণ্যা চলল কর্মক্ষেত্রে যোগদান করতে। ওর মা বাবাও সাথে গিয়েছিলেন। অনন্যর পিএইচডি তখন শেষের দিকে এবং সে কলেজ সার্ভিস কমিশনে এমপ্লয়েড হয়েছে। চারিদিকে খুশির ছোঁয়া। আগামী মাঘে বিয়ের দিনটিও মোটামুটি স্থির। 2 মাস চাকরি করার পর 3 দিনের ছুটিতে এসেছিল শরণ্যা। সবার জন্য কত উপহার, কত গল্প, কত আনন্দ। ইতিমধ্যে ট্রেনিং পিরিয়ড শেষ করে নিজের অফিসে যোগদান করা হয়ে গেছে শরণ্যার। শরণ্যাকে সাথে নিয়ে বিয়ে শাড়ি গহনাও বোধহয় কিছু কিনেছিলেন তার মা অমিতা দেবী। তারপর একদিন বিনা মেঘে বজ্রপাত। দিনটা ছিল শুক্রবার। টেলিভিশনের খবরে শিরোনাম ছিল, বেআইনি অস্ত্র পাচারের সাথে যুক্ত সরকারি আধিকারিকরা। শরণ্যার অফিসের নাম, শরণ্যাসহ তার কয়েকজন সহকর্মীর নাম এবং ছবি, এবং চোরাচালানের সাথে তাদের সংযোগের কথা বারবার দেখাচ্ছে। তারপর থেকে আর ফোনে যোগাযোগ করা যায়নি শরণ্যার সাথে। সংবাদ মাধ্যম সূত্রে গোপনে তারা জানতে পারে শরণ্যাসহ অন্যান্য অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্রে গা ঢাকা দিয়েছে। দিশেহারা হয়ে শরণ্যার কর্মস্থলে ছুটে গিয়েছিল অনন্য এবং শরণ্যার দাদা শতদল।
কিন্তু কিছুই তাদের করার ছিল না। বুঝতে পেরেছিল বাজে রকমভাবে ফেঁসে গেছে শরণ্যা। জীবনটাই কেমন খাপছাড়া হয়ে গেল অনন্যর। শরণ্যাকে ছাড়া বেঁচে থাকাটাই অর্থহীন মনে হয়েছিল। তখন কি দুঃসহ দিন পার করেছে তারা। অনন্য শরণ্যার বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশ পোস্টিং, স্টেশন লিভ করলে থানায় জানানো, মোবাইল এবং ল্যান্ডলাইন ট্যাপিং, কি না হয়েছে। ইতিমধ্যে অনন্য বারুইপুরের কাছে ধ্রুবচাঁদ হালদার কলেজে সহ অধ্যাপক রূপে যোগদান করেছে। আজ 6.5 বছর আগে মায়ের চাপের কাছে নতি স্বীকার করে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে শ্রেয়ার সাথে। গেস্ট হাউজের বিছানায় নিঝুম দুপুরে মনটা হুহু করে ওঠে শরণ্যার। অনন্যর কাছে তার ঋণের বোঝা বেড়েই চলেছে। এই গেস্ট হাউজের বিল, দৈনিক খরচাপাতির সিংহভাগটাই হাসি মুখে বহন করছে অনন্য। সে তো বাড়িতে থাকবে বলে, বাড়ির সাহায্যে থাকবে বলে এসেছে। যাই হোক, অনন্য চেনা টেলিফোন বুথ থেকে জার্মানিতে সকলের সাথে কথা হয়েছে। মায়ের গলা, দাদার গলা কতদিন পর শুনল। দাদার বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে। ইতিমধ্যে অনন্য সহায়তায় আরও কয়েকজন আত্মীয় বন্ধুর সাথে যোগাযোগ হয়েছে শরণ্যার। শরণ্যাকে সঙ্গ দেওয়ার থেকে তার সাথে কি হয়েছিল জানার আগ্রহই বেশি বলে মনে হয়েছে শরণ্যার। বারবার শুধু মনে হচ্ছে আর কটা বছর আগে যদি আসতে পারত, যদি কিছু ফেরত পাওয়া যেত, যদি সে বাঁচার মতো করে বাঁচতে পারত। শরণ্যার ডরোথি থমসন পরিচয়ে ভারতে এসেছে। চুলের কায়দা, চোখের মনি সব বদলে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পরিচয়ে, অন্য ভাষায় আজকাল তাকে দিন যাপন করতে হয় শুধু প্রাণটুকু টিকিয়ে রাখার জন্য। সে অফিসে 2-1টা চালানে বিষয়বস্তু না বুঝেই সই করেছিল। তার মাসুল গুনতে হবে আজীবন। যখন ফ্যাক্টরি ঘিরে ফেলেছিল পুলিশে, বোম্বিং হচ্ছিল, তখন কিছু টাকা আর মোবাইল ফোনটা হাতে করে অফিসের অন্যান্য স্টাফদের সাথে তাকে একটা ট্র্যাকে উঠতে বাধ্য করা হয়। পুলিশের কাছে ধরা তাকে দিতে দেয়নি মূল পাণ্ডারা, কারণ ততক্ষণে বেশ কিছু ধাঁধার উত্তর জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল শরণ্যার। ট্র্যাকে করে সীমান্ত পেরিয়ে, পায়ে হেঁটে দুর্গম পর্বত পেরিয়ে চীনের হুনান প্রদেশে পৌঁছেছিল তারা। তারপর বাকিদের সাথে বিচ্ছেদ। কিছু টাকা চৈনিক মুদ্রায় রূপান্তরিত করতে পেরেছিল সে। তাও একদিন শেষ হয়ে গেল। খোলা আকাশের নিচে শুয়ে রাস্তার কলের জল খেয়ে দিন গুজরান করেছে সে। বাঙালি দেখেও বাংলায় কথা বলেনি, পাছে তার পরিচয় প্রকাশ হয়ে যায়। রেস্তোরাঁয় কাজ করেছে বাথরুম সাফাইয়ের কাজও। মানসিক হাসপাতালেও ছিল 9-10 মাস। তারপর একসময় প্রবল জ্বর আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফুটপাতে পড়েছিল বেশ কয়েকদিন। তারপর তার জীবনের দেবদূত রূপে আসে এরিক থমসন, লন্ডন থেকে আসা সাংবাদিক। চীন দেশীয় অর্থনীতি, বাজার ও বিশ্বব্যাপী মন্দা নিয়ে কাজ করবে বলে সেই শহরে এসেছিল। এরিকই সুস্থ করে তোলে শরণ্যাকে। বিপদে বন্ধুর মতো পাশে ছিল এরিক। বছরখানেক পর এরিকের সাথে একসাথে থাকতে শুরু করে শরণ্যা। তারও মাসখানেক পরে ধর্মান্তরিত হয়ে চার্চে বিবাহ। ততদিনে বাস্তবের কষাঘাতে কলকাতায় এসে ফেলে যাওয়া জীবনে ফেরার স্বপ্ন ফিকে হয়ে গেছে। নার্সারি স্কুলে চাকরি করে সে এখন। না, ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর কোনো শংসাপত্র সে দেখাতে পারেনি, কিন্তু ইংরেজি জ্ঞান তো কেউ কেড়ে নিতে পারেনি। তা দিয়েই রুটি রুজি। শরণ্যা ব্যানার্জি থেকে ডরোথি থমসন হয়ে গোটা একটা জীবন কাটানোর মতো অভিশাপ আর কি আছে। রনের জন্মের পর তবু তার দিশাহীন জীবনের একটু অর্থ খুঁজে পেয়েছিল শরণ্যা। টাকা তো কবেই নিঃশেষ হয়ে গেছে। শুধু তার সাথে রয়েছে পূর্বজন্মের স্মৃতির মতো নোকিয়া 2600 মোবাইলের হ্যান্ডসেট, বাবার কিনে দেওয়া প্রথম মোবাইল সাতনার মোবাইল পয়েন্ট দোকান থেকে। এই যে একটা একটা করে পয়সা জমিয়েছে, দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে, আত্মহত্যা করতে গিয়েও করতে পারেনি, শুধু বাড়ি ফেরার তীব্র ইচ্ছা থেকে। নিজের বাড়িতেই পা রাখতে পারল না। অনন্যর ঘরে তার ঠাঁই হলো না। তবে কিসের জন্য ফেরা? কাল শরণ্যার দিল্লি যাওয়ার ট্রেন, আর পরশু চিরতরে বেজিংয়ে ফিরে যাওয়া। রনকে অনন্যদের বাড়িতে রেখে তারা দুজনে প্রিন্সেপ ঘাটে এসে বসেছে। ছাতিম গাছের মাতাল গন্ধে মাতোয়ারা চারিদিক। দলা পাকানো কান্নায় শরণ্যার গলা বুজে আসছে। সে কিছু বলতে পারছে না। অনন্যই বলে ওঠে, শরণ্যা,
সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসা, আমাদের চাওয়া পাওয়া কীরকম চেঞ্জ হয়ে গেছে বলো। আগে হলে তুমি আমি বসে বিয়ের বেনারসি ব্রিক রেড না ম্যাজেন্ডা সেই নিয়েই ঝগড়া করতাম। আর আজ তুমি বেঁচে আছো, তোমাকে দেখতে পাচ্ছি, তোমার হাতটা ধরতে পারছি। এই আমার জীবনের সবচেয়ে শান্তি, সেরা প্রাপ্তি। প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছি তুমি যেন বেঁচে থাকো, সুস্থ থাকো। তোমাকে যখন সেদিন দরজায় দেখলাম আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছিল। তোমাকে একবার দেখার জন্য আমি 100 বর্ষ অপেক্ষা করতে পারি। কান্নায় ভেঙে পড়ে অনন্য। শরণ্যা ডুকরে ওঠে। আমি আর ফিরে যাব না, কিছুতেই না। অনন্যর চোখে খুশির ঝিলিক দেখা দিয়েও মিলিয়ে যায়। স্খলিত কণ্ঠে অনন্য বলে ওঠে, তাহলে তো তোমাকে থানায় সারেন্ডার করতে হবে। তারপর বিচার, আদালত, শাস্তি। এতদিনে ওই ঘটনা থিতিয়ে গেছে, না হলে এতদিনে থানায় ডাক পড়ে যেত আমার। বেশ কিছুক্ষণ চুপ থেকে শরণ্যা দীর্ঘশ্বাস ফেলে বলে, না গো, এমনি বলছিলাম। তার হয় না, তাতে জটিলতা বাড়বে বই কমবে না। জেল খাটতে আজ আর আমার ভয় নেই। সবার কথা বাদ দিলাম, কিন্তু আমি জেলে গেলে আমার ছেলের কি হবে? তাছাড়া এরিককে না জানিয়ে তো কিছু করতে পারবো না। সে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, চরম বিপদের দিনে পাশে থেকেছে, আমার সম্ভ্রম রক্ষা করেছে। তার হাত তো ছেড়ে দিতে পারি না। তারপর হেসে ওঠে শরণ্যা, বলে, যাই করি না কেন তোমার সাথে সংসার তো আর করতে পারবো না অনন্য। না, তোমার কোনো দোষ নেই। শ্রেয়া খুব ভালো মেয়ে। ওকে আর গুঞ্জাকে নিয়ে বাকি পথটা আনন্দে চলো। এ জীবনে তোমার সাথে আর কখনো দেখা হতে পারে এ আশাই ছেড়ে দিয়েছিলাম। দেখো কতখানি সময় তোমার সাথে কাটাতে পারছি। ঈশ্বর করুণাময়। অনন্য শুধু বলে, দেশ ছেড়ে গা ঢাকা দেওয়াটা মনে হয় তোমার উচিত হয়নি। তুমি তো নির্দোষ, আর সেটা প্রমাণ হতোই। অনন্যকে থামিয়ে দিয়ে শরণ্যা বলে, আমি একেবারে বুঝতে পারিনি গো। ওরা বুঝিয়েছিল কয়েক সপ্তাহ পর গোপনে ফিরে আসব। ওদের আগে থেকেই আমেরিকা পালানোর পরিকল্পনা ছিল। বোকা আমি শুধু চীনে পড়ে রইলাম। ওরা খোঁজ নিয়ে বলল গেলেই অ্যারেস্ট করবে এবং বেল পাওয়া যাবে না, অনির্দিষ্টকাল শ্রীঘরবাস। আমিও ভেবেছিলাম বিনা দোষে জেল খাটা কয়েদি হয়ে যাব, চাকরি যাবে, অন্য কোনো সরকারি চাকরিও আর পাবো না। মনে তখন কেরিয়ারের চিন্তা, বিয়ের স্বপ্ন। মুদ্রার উল্টোপিঠটা ভেবেও দেখিনি। বুঝতে পারিনি এগুলো না হলেও জীবনটা নরক হয়ে উঠবে। প্রথম এরিকের সাহায্যে ফেরার বহু চেষ্টা করেছি, ফলপ্রসূ হয়নি। তোমাদের কারোর সাথে যোগাযোগ করিনি তোমাদের নিরাপত্তার জন্য। শুধু নবদ্বীপের এক ভদ্রলোককে দিয়ে মাকে চিঠি পাঠিয়েছিলাম, আমি বেঁচে আছি, মিঠি। তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না। তোমাকে মনের মাঝে রেখে আমি এই জোড়াতালির দেওয়া জীবনটা যেমন করে হোক কাটিয়ে দেবো ঠিক। আর টাকা পয়সার জোগাড় হলে একবার লন্ডন যাব, বাকিটা দাদা বুঝে নেবে বলেছে। কপালে থাকলে এ জীবনে আবার দেখা হবে মায়ের সাথে। বাবাকে তো আর কোনোদিন দেখতে পাবো না। রাজধানী এক্সপ্রেসে উঠে বসেছে রন ও শরণ্যা। বিদায় জানাতে এসেছে অনন্য। শ্রেয়ার সাথেও সম্পর্কটা অনেক সহজ হয়ে গেছে শরণ্যার। রনেরও অনন্য আঙ্কেল আন্টি দিদুকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে বুঝতে পারে শরণ্যা। অনন্য এক কপি শেষের কবিতা তুলে দেয় শরণ্যার হাতে। বিদায়ের বাঁশি বেজে ওঠে। শরণ্যা আচমকা বলে ওঠে, আমি আজ থেকে পরজন্মে বিশ্বাস করতে শুরু করলাম অনন্য। ট্রেন আস্তে আস্তে এগিয়ে যায়। আবছা হতে হতে দৃষ্টির আড়ালে চলে যায় অনন্য। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।